হ্যালো। এখন এপ্রিল মাস চলছে, প্রচণ্ড গরম, তাই তো? আমি যদি বলি যে পৃথিবীর একটা এমন স্থান আছে, যদি তোমাকে নিয়ে চলে যাই তখন দেখবো সেই স্থানে সবসময় গরম, সেখানে কোনো রকমের ঋতু পরিবর্তন হয় না। বা পৃথিবীর এমন একটা স্থান আছে যেখানে যদি আমি চলে যাই তাহলে দেখতে পাবো সেখানে প্রতিদিন বিকেলবেলা 4টার সময় সময় বেঁধে বৃষ্টিপাত হয়। বা একটা এমন স্থান চলে যাব যেখানে যদি কোনো মোটা লোক চলে যায়, সে বিনা ডায়েট করে কিন্তু সেখানে তার ওজন কমাতে পারবে। এর প্রশ্নটা হচ্ছে, এমন কোন জায়গা যেখানে গেলে আমার বিনা ডায়েটে ওজন কমবে? পৃথিবীর এরকম জায়গা কিন্তু আছে, এবং যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সেটাই কিন্তু আমরা জানবো আজকে। এবারে প্রশ্ন হচ্ছে, মাথায় এটা ঘুরঘুর করতে পারে, তাহলে ছোটবেলায় কি এমন জায়গার নাম পড়লাম যেখানে হচ্ছে মোটা মানুষ চলে গেলে ওজন কমে যাবে? হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে সেটাই বোঝা যাচ্ছে যে আমরা আজকে পড়তে চলেছি নিরক্ষরেখা সম্পর্কে। খুব ছোটবেলা থেকে আমরা নিরক্ষরেখা সম্পর্কে সবাই জানি। যখন আমরা আমাদের জিজ্ঞেস করা হতো যে কি নিয়ে পড়াশোনা করছিস, তখন বললাম ভূগোল নিয়ে পড়াশোনা করছি। তখন আমাদের মাথায় এটা ঢুকবে, নিশ্চয়ই এ কোনো কোশ্চেন করবে আত্মীয়রা। তখন আত্মীয়রা কোশ্চেন করে, যারা একটু পড়াশোনা করেছে, বলতো তাহলে নিরক্ষরেখার মান কত? তখন আমরা বুক ফুলিয়ে বলতাম যে নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। তখন বলতো, বাহ সাব্বাস, তো বিশাল পড়াশোনা করেছে। তো আজকের এই টপিকটা হচ্ছে নিরক্ষরেখা সম্পর্কে, ঠিক আছে? আমরা ছোটবেলা থেকে নিরক্ষরেখা সম্পর্কে জানি। তো আজকে যেটা পড়াবো সেটা নিরক্ষরেখা। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর আমাদের পৃথিবীর মাঝ বরাবর গেছে যে রেখা, তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে এটা একটা এমন রেখা যেটা নর্থ মানে উত্তর গোলার্ধ থেকে সেম ডিস্টেন্সে এবং দক্ষিণ গোলার্ধ থেকে কিন্তু সেম ডিস্টেন্সে পৃথিবীর মাঝ বরাবর যে রেখা গেছে তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে কিভাবে অক্ষাংশের মান নির্ণয় করতে হয়, সেটা না থাকলে দেখে থাকলে আগের ভিডিও তোমরা দেখে নেবে। প্রশ্নটা হচ্ছে যে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, তার কারণ কি? যে পৃথিবীর, এটা তো পৃথিবী, তো এটা পৃথিবীর কেন্দ্র যা, আর নিরক্ষরেখার কেন্দ্র তা, তাই তো? তার জন্য এখানে কোনো রকমের কোণ উৎপন্ন হয় না, তাই একে বলা হচ্ছে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। এবারে আমি তার নামকরণে যাব। বাংলায় নিরক্ষরেখার দুটো শব্দ যুক্ত হয়ে নির প্লাস অক্ষ। নির প্লাস অক্ষ, নির মানে নাই, যার অক্ষ, যার কোনো অক্ষ নাই বা যার কোনো কোণ নাই। কোণ নাই বললে ভুল হবে, কোণ আছে কিন্তু সেটা 0 ডিগ্রি কোণ। তাহলে পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র যেহেতু একই পয়েন্টে, তার জন্য এখানে কোনো রকমের কোণ তৈরি হয় না, তাই আমরা নিরক্ষরেখার মানকে আমরা 0 ডিগ্রি লিখে থাকি। এরপরে যেটা আছে ইকুয়েটর। নিরক্ষরেখার ইংরেজি শব্দ হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটর শব্দটি একটি ল্যাটিন শব্দ, ইকুয়েটর থেকে এসছে, যার অর্থ সমান। বোঝা গেল? তাহলে নিরক্ষরেখার কিন্তু নামকরণ আমরা এভাবে করি। যখন আমরা নিরক্ষরেখার নাম পড়তাম, যে নিরক্ষরেখা মানে, নিরক্ষ মানে কি বুঝতাম? যে নিরক্ষ মানে হচ্ছে অশিক্ষিত, যে পড়াশোনা করে না, নিরক্ষ, কিছু জানে না, সেভাবে ভাবতো নিরক্ষরেখা কি পড়াশোনা করেনি। এখানে নিরক্ষরেখা মনে হচ্ছে যখন আমরা না পড়াশোনা করলে আমাকে বলবে নিরক্ষর, সেরকম নিরক্ষরেখার কোনো কোণ তৈরি হয়নি বলে একে বলে হচ্ছে নিরক্ষ, কোনো কোণ নেই, তুমি 0 ডিগ্রি, কোনো তোমার কোণ নেই। যাকগে, তাহলে এটা হচ্ছে আমার নিরক্ষরেখা, এবং এই নিরক্ষরেখার পুরো ক্লাসটা আজকে পড়বো, যেখানে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট পড়বো যে নিরক্ষরেখাতে এইগুলো হতে পারে। যাকগে, তাহলে এটা হচ্ছে আমার নিরক্ষরেখা, যেটাকে আমি সি, যার কেন্দ্র, এবং এই যে লাল কালারে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় তল। কি বলা হচ্ছে? নিরক্ষীয় 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 তল, যাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেন বা নিরক্ষীয় তল। ঠিক আছে? নিরক্ষীয় রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ সমান দুভাগে ভাগ করে দিয়েছে। এবারে নিরক্ষরেখার উপর দিকটাকে বলা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ, এবং নিরক্ষরেখার দক্ষিণটাকে বলা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। যদি নিরক্ষরেখা আমি এই পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করি, ঘুরে 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 যদি আমি এই পয়েন্টে আসি, সেটাকে বলা হচ্ছে পরিধি। আমরা সবাই জানি যে বৃত্তের পুরো সার্কেলটাকে বলা হচ্ছে পরিধি। তা নিরক্ষরেখা যদি আমি এই পয়েন্ট থেকে ঘুরে ঘুরে আসি, আমরা সবাই জানি যে নিরক্ষরেখা হচ্ছে একটা অক্ষরেখা, তাই অক্ষরেখা কি হয়? পূর্ণবৃত্ত, ঠিক আছে? তাই এই পৃথিবীকে সে পুরো গোলভাবে ঘিরে রেখেছে। সেই জন্য যদি আমি একটা পয়েন্ট থেকে স্টার্টিং করে আবার এসি, সেই একটা পয়েন্টে ফিরবো, সেটাকে বলা হচ্ছে পরিধি। নিরক্ষরেখার পরিধি হচ্ছে 40,075 কিমি, যেটা মাইলে করলে 24,901 মাইল। এবারে এই নিরক্ষরেখাকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন আমাদেরকে ঘরে বাইরে বিভিন্ন নামে ডাকা হয়, সেরকম নিরক্ষরেখাকে বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও বলা হয়, বাংলাতে বলা হয় নিরক্ষরেখা, ইংলিশে বলা হয় ইকুয়েটর, আবার বলা হয় বিষুবরেখা, আবার বলা হয় মহাবৃত্ত, আবার বলা হচ্ছে বুরবৃত্ত। এর কারণ হচ্ছে বিষুব শব্দের অর্থ হচ্ছে সমান। বিষুব শব্দ হচ্ছে সমান। যদি পৃথিবীর, এটা সূর্য আমার, সূর্য সবসময় কি করে?
সূর্য সবসময় নিরক্ষরেখা বরাবর লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে? সূর্য সবসময় নিরক্ষরেখাতে লম্বভাবে কিরণ দেয় এবং বাকি উত্তর এবং দক্ষিণ দিকে একটু তির্যকভাবে কিরণ দেয়। সেই জন্য নিরক্ষরেখার নিরক্ষীয় অঞ্চল, এই যে এলাকাটা আছে, এই এলাকাটায় প্রচুর পরিমাণে উষ্ণতা হয়, ঠিক আছে? বোঝা গেল? এবং নিরক্ষরেখার উপর দিকেও সমান, নিচের দিকেও সমান কিন্তু আলো পড়ে, ফলে এখানে দিন এবং নাইট কিন্তু সমান হয়। যেহেতু সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে এখানে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। পৃথিবীর একমাত্র এই এলাকাটাতেই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। তাহলে নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় এই কারণেই, কারণ বিষুব শব্দের অর্থ হচ্ছে সমান, আর যেহেতু নিরক্ষরেখাতে সূর্যরশ্মি সমানভাবে কিরণ দেয়, তাই এখানে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। এবারে হচ্ছে নিরক্ষরেখাকে বলা হচ্ছে মহাবৃত্ত বা বলা হচ্ছে গুরুবৃত্ত। মহাবৃত্ত মানে কি, যে বৃত্ত সবচেয়ে বড়। আমি যদি দেখি নিরক্ষরেখার এই পাশ থেকে যদি আমি লাইন টানি, অক্ষরেখা টানি, তাহলে দেখবো কি সবচেয়ে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা। কারণ নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণ দিকে আস্তে আস্তে কি অক্ষরেখার যে পরিধি হয়, সেই পরিধিটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? একমাত্র নিরক্ষরেখাতে যার পরিধি সবচেয়ে বেশি। তাই যেহেতু নিরক্ষরেখা সবচেয়ে বেশি পরিধি, তাই একে বলা হয় অক্ষরেখাদের গুরু। তাই একে বলা হয় গুরুবৃত্ত বা মহান, অক্ষরেখাদের মহান, তাই একে বলা হচ্ছে মহাবৃত্ত। বোঝা গেল? আশা করছি এখানে পর্যন্ত কারো ডাউট নেই, ঠিক আছে? তো নিরক্ষরেখার মান 0 ডিগ্রি এই কারণেই, কারণ নিরক্ষরেখার কেন্দ্র যা এবং পৃথিবীর কেন্দ্রও সমান, তাই নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এবারে আমরা আসবো যে নিরক্ষরেখাকে আমরা আরো বিভিন্নভাবে জানতে পারবো, কারণ আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এটাকে বলা, এখানে যখন চলে যাব আমি, তখন আমার কি হবে, ওজনটা কমে যাবে। তাহলে নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যদি আমি চলে যাই তাহলে দেখবো এখানে অল টাইম গরম, কোনো রকমের ঋতু পরিবর্তন হচ্ছে না। আমার যদি কোনো বন্ধুকে আমি নিরক্ষরেখায় ঘুরতে নিয়ে চলে যাই, তাহলে সে খালি পাগল হয়ে যাবে, কোথায় নিয়ে রে ভাই, এত গরম। মানে সে যদি নিরক্ষরেখা বরাবর হেঁটে যায়, সে হেঁটে মরে যাবে, কিন্তু তার গরম কাটবে না। তার কারণ কি, যে আমরা একটু আগে বললাম যে যেহেতু এটা আমার সূর্য, সূর্য কি করে, সূর্য হচ্ছে নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, ফলে এই যে জোনটা আছে, এই জোনটাতে তাপমাত্রার পরিমাণ প্রচুর বেশি হয়, কারণ যেহেতু আলো বেশি দিচ্ছে, সেই জন্য এখানে ব্যাপক গরম তৈরি হয়। এখানে কোনো রকমের ঋতু পরিবর্তন হয় না। যেমন আমাদের এখানে শীত, বর্ষা, গ্রীষ্ম ইত্যাদি ঋতুগুলো আছে, এখানে কিন্তু একটা ঋতু হয়, সেটা গরমকাল। যদি কোনো লোক নিরক্ষীয় অঞ্চল বরাবর হাঁটে, তাহলে সে শুধু গরমকালই পাবে। কারণ গরমকাল পাবে এই কারণে, কারণ এখানে সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। শীত মানে বছরে 365 দিনই লম্বভাবে কিরণ দিচ্ছে, একদিনে এমন না যে লম্বভাবে কিরণ দিচ্ছে না। ফলে এখানে যদি আমি চলে যাই, তখন দেখবো যে এখানে এত গরম সহ্য হচ্ছে না, ঠিক আছে? তার জন্য নিরক্ষীয় রেখা বরাবর যদি আমি হাঁটি, তাহলে দেখবো শুধুই গরম পাচ্ছে, ঠিক আছে? মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, যেমন নিরক্ষরেখা বরাবর যদি আমি হাঁটি, তাহলে দেখতে পাবো যে এখানে প্রচুর গরম, কিন্তু এখানে প্রতিদিন, প্রতিদিন বলছি, হ্যাঁ, প্রতিদিন 4টার সময়, ঠিক 4টার সময়, ঘড়ি ধরে একবারে ঠিক 4টার সময় প্রতিদিন বৃষ্টিপাত হয়। কারণ নিরক্ষীয় অঞ্চলে যেহেতু প্রচুর তাপমাত্রা, ফলে এখানের সমুদ্রের যে এলাকাগুলো আছে, সেখানে কিন্তু জল বাষ্পীভূত হয়ে ঘনীভূত হয়ে প্রতিদিনই বৃষ্টিপাত হয়, যাকে বলা হচ্ছে বিকেল 4টার সময় বৃষ্টি বা 4 o'clock রেন, ঠিক আছে? প্রতিদিন বিকেল 4টার সময় কিন্তু এখানে বৃষ্টিপাত হয়, এবং এই বৃষ্টিটা হয় পরিচলন বৃষ্টিপাত। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয়, এখানে কিন্তু পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিরক্ষরেখা যদি আমি চলে যাই, তাহলে দেখতে পাবো যে এখানে 4টার সময় প্রতিদিন বৃষ্টিপাত হয়, যাকে বলা হচ্ছে 4 o'clock বৃষ্টিপাত, ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে, যদি কোনো লোক তার ডায়েট ছাড়া ওজন কমাতে চায়, তাহলে সবাইকে আমি সাজেস্ট করবো যে ভাই একবার নিরক্ষীয় অঞ্চলে ঘুরে এসো। ধর আমার কোনো মোটা বন্ধু, সে চলে গেছে নিরক্ষীয় অঞ্চলে, সে দেখছে ভাই কি রে, আমার ওজন কমে গেল হঠাৎ করে, কি এমন ফিজিক্সের কাজ করলো, এখানে দেখছি ওজন এক, এখানে দেখছি অন্য ওজন, নিরক্ষীয় অঞ্চলে ওজনটা কমে গেল। প্রায় দেখা যাচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে যদি কেউ, কোনো ব্যক্তি যদি ওজন মেরু অঞ্চলে যা হবে বা বাকি অন্য অঞ্চলে যা হবে, নিরক্ষরেখার কাছাকাছি যত আমি যাব, বস্তুর কিন্তু ওজন কি হবে, আস্তে আস্তে কমবে। দেখা যাচ্ছে মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে প্রায় 0.52% ওজন কমে যায়। তার মানে কিন্তু এটা নয় যে তার ওজন হচ্ছে ডায়েট না করে ওজন কমে গেল, এর পিছনে ফিজিক্সের একটা বড় ল কাজ করছে, ভালো করে বুঝতে হবে এখানটাতে।
আমরা জানি যে আমাদের পৃথিবীটা হচ্ছে অভিজ্ঞতা গোলাকার। তাহলে এই ওজন কমার পিছনে দুটো কাজ করে, দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্স, কি বললাম, পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্স। আর একটা হচ্ছে পৃথিবীর আকৃতি। আগে বুঝবো যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি। আমরা জানি যে পৃথিবী জন্ম থেকেই প্রতিনিয়ত নিজের চারপাশে ঘুরতে থাকে, ফলে পৃথিবীর ওপরে একটা বল কাজ করে, যে বলটা পৃথিবী থেকে কোনো বস্তুকে বাইরের দিকে ছিটকে নিয়ে যাওয়ার প্রবণতা, যাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। যেমন ধরো, এটা আমার পৃথিবী, এটা আমরা কোন দিকে, পশ্চিম থেকে পূব দিকে কি রোটেট করছে, ফলে এখান থেকে এদিকে রোটেট করছে। পৃথিবী যখন ঘুরে তখন পৃথিবীর একটা বল কাজ করে, যেটা পৃথিবী থেকে কোনো বস্তুকে বাইরের দিকে ছিটকে নিয়ে যেতে চেষ্টা করে। তাহলে পৃথিবী থেকে কোনো বস্তুকে আমার বাইরের দিকে ছিটকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই বলটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবারে যেহেতু নিরক্ষরেখা বাকি অক্ষরেখার তুলনায় সবচেয়ে বড়, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু বা ছিটকে যাওয়ার প্রবণতার ফোর্স যেটা আছে সেটা কিন্তু বেশি হবে নিরক্ষীয় অঞ্চলে। ফলে দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তুকে যদি আমি নিরক্ষীয় অঞ্চলে ওজন করি, তখন দেখবো সেই পৃথিবী সেটাকে উপর দিকে ঠেলে বাইরে নিয়ে যেতে চেষ্টা করছে। যদি আমি কোনো বস্তুকে উপর থেকে টানি, ওজন করছি তো, উপর থেকে হালকা একটু বল দিয়ে টেনে নিলাম, তখন দেখবো যে বস্তুর ওজনটা একটু হলেও কমছে, কারণ উপর দিকে আমি টানছি না, যেটা গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করছে। গ্র্যাভিটি তো আমাকে বস্তুটাকে নিচের দিকে টানছে, আমি কি করছি, উপর দিকে টানছি। ঠিক আছে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কি হয়, নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো বস্তুকে আমি ওজন করি, তখন কি হবে, ওটা আস্তে আস্তে উপর দিকে সে টানার চেষ্টা করবে, যার জন্য ওজন কমে। আর একটা কারণ হচ্ছে কি, পৃথিবীর আকৃতি। আমরা সবাই জানি পৃথিবীর আকৃতি কি, অভিগত গোলক বা অবলিক স্ফেরয়েড। অভিগত গোলক মানে কি, যে যেই গোলকের হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিকটা কি হবে, একটু চাপা, উত্তর এবং দক্ষিণ দিকে চাপা হবে, আর পূব এবং পশ্চিম দিকটা হবে একটু ফোলা। এটা আমি বৃত্তভাবে এঁকেছি, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলক, বা আরও যদি দেখা যায় সেটা জিওড, সেটা পরে দেখা যাবে। তো পৃথিবীর আকৃতি হিসাব দেখতে গেলে যে নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে একটু স্ফীত বা ফোলা, আর মেরু অঞ্চল দুটো কিন্তু একটু চাপা। ফলে দেখতে পাচ্ছি আমরা যে নিরক্ষীয় অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 6378 কিমি, এবং মেরু অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্রের ডিস্টেন্স কিন্তু অনেকটা কম, যেটা 6357, প্রায় 21 কিমি বেশি। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে, যে বস্তু পৃথিবীর কেন্দ্রে থাকবে সে বস্তুকে পৃথিবী জোর টানবে। যেমন ধরো একটা চৌম্বক, যদি যা চৌম্বক হয়, চৌম্বকে যদি কাছে আমি লোহাটাকে নিয়ে আসি, সে কি করবে, চৌম্বকটা লোহাটাকে সহজে টানতে পারবে, কিন্তু যদি চৌম্বক থেকে আমি দূরে নিয়ে যাই, তাহলে টানতে পারবে কি, টানতে পারবে না। ফলে যেহেতু মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি আছে, তার জন্য পৃথিবী কি করে, মেরু অঞ্চলে যে সমস্ত বস্তু আছে সেগুলোকে তাড়াতাড়ি করে বেশি জোরে টানে। কিন্তু যেহেতু নিরক্ষীয় অঞ্চল বেশি দূরে আছে, ফলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরে থাকার জন্য কি হয়, পৃথিবীর যে বলটা, গ্র্যাভিটি, সেটা কিন্তু অতটা বেশি কাজ করে না। অবশ্যই কাজ করে, কিন্তু বেশি কাজ করে না। তাহলে নিউটনের অভিকর্ষ সূত্র অনুযায়ী কি বুঝতে পারবো, যে 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 বস্তু পৃথিবীর কেন্দ্রে যত কাছে আছে, সে বস্তুকে পৃথিবী যত কাছে টানবে। সেই জন্য মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় এবং আমার নিরক্ষীয় অঞ্চলে ওজন কম হয়। এবারে যদি এটা ম্যাথমেটিক্যাল দেখি, তাহলে আমরা জানি কি, যে নিউটনের সূত্র অনুযায়ী জি সমান জিএম, এই সূত্র যদি আমি প্রয়োগ করি, তাহলে দেখব যে মেরু অঞ্চলের যে জিপি মানে মেরু অঞ্চল, জিপি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কত হয়, 9.83, এবং নিরক্ষীয় অঞ্চল যেহেতু বড় আছে, তার অভিকর্ষ ত্বরণ কত হয়, তার অভিকর্ষ ত্বরণ হয় 9.78। তাহলে যেহেতু, তাহলে দেখতে পাচ্ছি যে পৃথিবীর অভিকর্ষ বলটা কোথায় বেশি, পৃথিবীর অভিকর্ষ বলটা হচ্ছে আমার মেরু অঞ্চল সবচেয়ে বেশি, কারণ এর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.83, আর এখানে অভিকর্ষ বল একটু কম, একটু মানে সামান্য কম, 9.78। ফলে যেহেতু আমি যদি মেরু অঞ্চলে যদি নিয়ে যাই, তাহলে বস্তু কি হবে, মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন শূন্য, তাই তো। তাহলে আমি যদি এটাকে মেরু অঞ্চলে নিয়ে ওজন করি কোনো বস্তুকে, দেখতে পাবো যদি আমি এখানে ওজন করি, তাহলে এখানে পৃথিবীর কি গতিবেগ শূন্য। আমরা সবাই জানি মেরু অঞ্চলে পৃথিবীর গতিবেগ শূন্য। তাহলে এই শূন্য, আর পৃথিবীতে এখানে কিন্তু গ্র্যাভিটেশনের যে পাওয়ারটা সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 9.83। ফলে দেখতে পাবো যে এখানে বেশি পরিমাণে কিন্তু বস্তুকে টানছে, যার জন্য ওজনটা বেশি। এবার সেম বস্তুকে যদি আমি নিরক্ষীয় অঞ্চলে গিয়ে ওজন করি, ধরো এখানে গিয়ে ওজন করছি, এখানে আমার দুটো বল কাজ করছে। একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা আমাকে বাইরের দিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, আর
গ্র্যাভিটি যেটা আমাকে খুব বেশি জোরে টানছে না, তার জন্য কি হবে, এখানে বস্তুর ওজনটা কিন্তু তুলনামূলকভাবে মেরু অঞ্চলের তুলনায় কমে যাবে। এবারে আরেকটা যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি গতিতে ঘুরে, প্রায় কত 1670 কিমি, প্রায় 16.70 কিমি বেগে কিন্তু এখানে ঘুরে। এবারে প্রশ্নটা আছে এখানে, আমাদের যত রকেট আছে সেগুলো কিন্তু নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি কিন্তু উৎক্ষেপণ করা হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি জোরে পৃথিবী ঘুরে, তাই তো। এবারে সাপোজ ধরো যদি আমি কোনো একটা রকেটকে নিরক্ষীয় অঞ্চলের কাছ থেকে, আমরা কি জানি যে পশ্চিম থেকে পূব দিকে ঘুরে, তাই তো, পশ্চিম থেকে পূব দিকে পৃথিবীটা ঘুরে। যদি একটা রকেটকে আমি এখান থেকে উৎক্ষেপণ করি, নিরক্ষীয় রেখার কাছাকাছি থেকে উৎক্ষেপণ করি এবং পূব দিকে উৎক্ষেপণ করি, তখন দেখতে পাবো কি নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর গতিবেগটা সবচেয়ে বেশি, প্রায় কত 1670 পার হাওয়ার্স। এবারে এখানে যেটা প্রশ্ন হচ্ছে সেটা, নিরক্ষীয় অঞ্চলে যদি রকেটটা উৎক্ষেপণ করি তখন রকেটটা উপর দিকে উঠবে, কিন্তু রকেট যখন উপর দিকে উঠবে তখন পৃথিবীর গতিবেগটা তার সঙ্গে অ্যাড হয়ে যাবে। যদি আমি এখান থেকে রকেটটা উৎক্ষেপণ করতাম মেরু অঞ্চল থেকে, মেরু অঞ্চল রকেট যদি উৎক্ষেপণ করি তখন মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণনটা কম, তাহলে রকেটকে প্রচুর স্পিডে যেতে হবে। কিন্তু যেহেতু নিরক্ষীয় অঞ্চল থেকে রকেট যদি উৎক্ষেপণ করি তখন দেখতে পাবো যে রকেটের তো একটা জ্বালানির থেকে স্পিড যাচ্ছে উপর দিকে, তখন কি হবে, নিরক্ষীয় রেখা বলছে ভাই আমি আছি, বলে ঠেলে দিল উপর দিকে, আরো জোরে ঠেলে। যদি আমি সাইকেল চালাই, যদি পিছন দিকে আমাকে ঠেলে দেয় তাহলে কি আমার স্পিডটা বেড়ে যাবে না? সেইভাবে নিরক্ষীয় অঞ্চলে রকেট যদি উৎক্ষেপণ করি তখন রকেট তো এমনি গতিতে যাচ্ছে যাচ্ছে, এক্সট্রা হচ্ছে ঘূর্ণনের জন্য যে বেশি এক্সট্রা গতিবেগ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রকেটকে এক্সট্রা ছেড়ে দিচ্ছে, ফলে রকেটটা উপর দিকে আরো যাচ্ছে। তার জন্য রকেটে দেখা যাচ্ছে যে যখন চাঁদে আমরা রকেট পাঠাই তখন কি হবে, এখান থেকে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি এসে একটু হালকা স্পিড বেড়ে যায়, আবার ঘুরে আবার নিরক্ষীয় অঞ্চলের কাছে আছে আবার স্পিড বাড়ে, এভাবে কিন্তু করতে কিন্তু অন্য অরবিটে চলে যাওয়া হয়, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে এখানে যে যেহেতু নিরক্ষীয় রেখায় সবচেয়ে বেশি গতিবেগ, তার কারণটা কি? এই প্রশ্ন হতে পারে যে স্যার আপনি বললেন যে নিরক্ষীয় রেখাতে সবচেয়ে বেশি গতিবেগ, তাই তো, ভালো কথা, সবচেয়ে বেশি গতিবেগ, কিন্তু প্রশ্নটা হচ্ছে নিরক্ষীয় রেখাতে গতিবেগটা বেশি কেন? তার কারণটা হচ্ছে আমি সিম্পল একটা লজিক দিয়ে বোঝাচ্ছি, যে ধরো এটা আমার পৃথিবী, তাই তো, আমরা সবাই জানি পৃথিবীর যে কোনো পয়েন্টে আমি যাই সেখানে কিন্তু 24 ঘন্টায় দিন এবং 24 ঘন্টায় রাত হয়, আমরা সবাই জানি। মেরু অঞ্চলে যদি আমি চলে যাই সেখানেও কিন্তু 24 ঘন্টায় ডে নাইট, অ্যান্ড যদি আমি নিরক্ষীয় অঞ্চলে চলে যাই সেখানে কিন্তু 24 ঘন্টায় আমার দিন এবং রাত, তাই তো। এবারে প্রশ্ন হচ্ছে এখানে যে যেহেতু আমার টাইমটা কি করেছে ফিক্স, এই টাইমটা যেহেতু আমার 24 ঘন্টা ফিক্স করে দিয়েছে, ফলে পৃথিবীর প্রত্যেকটা জায়গার ডিস্টেন্স অনুযায়ী কিন্তু টাইমটা ফিক্স থাকে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে পৃথিবীর ঘূর্ণন স্পিড বেড়ে যায়। কিভাবে হচ্ছে দেখাচ্ছি। আমি যদি ধরি যে সাপোজ এখানে এ এবং বি আছে, এখানে আছে নিরক্ষীয় রেখা যাকে আমি সিডি নাম দিয়ে করছি। এবারে যদি আমি বলি যে কোনো একটা ব্যক্তিকে এখান থেকে, মানে আমি যদি এখানে আঁকি যে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাই তো, এটা হচ্ছে সি এবং এটা ডি, যদি বলা হয় 24 ঘন্টার মধ্যে আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে হবে, আর একেও বলা হচ্ছে সিডিকেও বলা হচ্ছে যে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে যেতে হবে, টাইম কিন্তু ফিক্সড। এবারে প্রশ্ন হচ্ছে যে কে কাকে আগে দৌড়াতে হবে। নিয়ম অনুযায়ী কিন্তু এ এবং বি যদি আস্তে আস্তেও যায় তাহলে কিন্তু কভার করতে পারবে, কিন্তু যেহেতু সি এবং ডি কে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে যেতে হবে, তাহলে কিন্তু যেহেতু বড় দূরত্ব আছে কিন্তু টাইম ফিক্স করে দিচ্ছে না, টাইম যদি আলাদা আলাদা ছিল, যদি টাইম ফিক্স করে দিচ্ছে তাহলে আমাকে জোরে ছুটতে হবে। সাপোজ যদি আমার ঘর থেকে স্কুলটা কাছে হয় তাহলে আমাকে একই টাইমে 11টার সময় স্কুল হচ্ছে, আমার ঘর থেকে স্কুলের দূরত্ব 500 মিটার, তাহলে আমি কিন্তু আস্তে আস্তে গেলেও ঠিক 11টার সময় পৌঁছে যাবো, কারণ টাইম ফিক্স। আর যার দূরত্ব প্রচুর দূরে, সে যদি 5 কিলোমিটার দূর থেকে স্কুলে আসে তাহলে কিন্তু তাকে আমার থেকে বেশি দূরে ছুটে ছুটে আসতে হবে, কারণ তার ডিস্টেন্সটা বেশি। তাহলে যেহেতু নিরক্ষীয় অঞ্চলের ডিস্টেন্সটা মানে পরিধি, এর পরিধি কত, এর পরিধি হচ্ছে প্রায় 40,078, তাই তো, যেহেতু এর পরিধি 40,078, ফলে
এখান থেকে এর গতিবেগ বেশি, এই কারণে বেশি, এর কারণে ডিস্টেন্স বেশি না, তাই তো? আর এখানে কি, এখান থেকে যদি মেরু অঞ্চলে যদি আমার ঘুরতে হয়, তাহলে এখানে যে ডিস্টেন্সটা কম, 24 ঘন্টা একদিনের জন্য আমি আস্তে আস্তে ঘুরবো, কারণ আমার তো 24 ঘন্টাতে একদিন হচ্ছে, কিন্তু কিন্তু আমাকে ডিস্টেন্সটা কম আছে না, তাহলে আমাকে কি আস্তে আস্তে করলে চলবে। কিন্তু এখানে যেহেতু ডিস্টেন্সটা বেশি, তাহলে আমাকে কি খুব জোরে ছুটতে হবে, তবেই তো আমি 24 ঘন্টা একদিন কভার করতে পারবো, কারণ টাইম আমার ফিক্স করে দিয়েছে। এখানে আমি আস্তে আস্তে হেরে ধরে গেলেও সমস্যা নেই, কিন্তু এখানে আমাকে খুব জোরে ছুটতে হবে। কেন ছুটতে হবে? কারণ আমার তো ডিস্টেন্স বড় আছে, কিন্তু আমাকে একই টাইমে কভার করতে হবে, আমাকে আগে ছুটতে হবে। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলের স্পিডটা সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলের স্পিডটা সবচেয়ে কম। এই করতে করতে নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে আমি এগোবো, তত কি করবো দেখবো যে পৃথিবীর ঘূর্ণনের যে স্পিডটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কি হবে, কমবে। এই করতে 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 যখন আমি নর্থ পোল এবং সাউথ পোল মানে উত্তর এবং দক্ষিণ মেরুতে আমি দাঁড়াবো, তখন দেখবো এখানে গতিবেগ কিন্তু শূন্য, এখানে গতিবেগ কিন্তু শূন্য। ক্লিয়ার? আর নিরক্ষীয় অঞ্চলের গতিবেগ সবচেয়ে বেশি 1670 কিমি হলো। যদি এটাকে আমি একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখি, তাহলে দেখতে পাবো কিভাবে। তাহলে গতিবেগ নির্ণয় যদি করতে হয়, আমাকে এভাবে করতে হবে, ভেলোসিটি সমান 2πr আর টাইম, তাই তো? 2πr মানে পরিধি, এটাকে বলবো কি আমি পরিধি। তাহলে নিরক্ষরেখার সার্কামফারেন্স বা পরিধি হচ্ছে কি, কত? আমার হচ্ছে প্রায় 78, তাই তো? এবং যদি এটাকে আমি ভাগ করি, সরি এটা 78 ভুল বলে দিয়েছি, এটা 75 হবে। যদি এটা আমি ভাগ করি, তাহলে দেখবো কি 24 যদি ভাগ করি আমি, তা দেখবো 1075 কিমি। বোঝা গেল? তাহলে যত ডিস্টেন্স বাড়বে তত গতিবেগটা বাড়বে, ঠিক আছে? সেম ভাবে যদি আমি এটা আরো কমাতাম, তাহলে কি এর সংখ্যাটা আরো কমতো আস্তে আস্তে। যেহেতু নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বড়, যার যত পরিধি বেশি সে তত জোরে ঘুরবে, ঠিক আছে?